নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক, কাল্পনিক গল্প, কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা নিশুতি রাতের অস্পৃশ্য অনুভূতি গল্পটা আপনারা এর আগেই শুনেছেন। এই গল্পটি 29শে এপ্রিল 2017-তে রূপকথায় প্রথম পাবলিশ হয়। এই গল্পের হাত ধরে আমার প্রথম সাহিত্য জগতে আসা। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন স্কুল ম্যাগাজিনে এই গল্পটি খুব ছোট্ট আকারে প্রকাশিত হয়। তারপর থেকে নানান কারণে লেখা প্রায় ছেড়েই দিয়েছিলাম। নিজেকে কখনো এক মুহূর্তের জন্য কলমের সামনে দাঁড়াতে দিতাম না। একদিন পুরনো স্কুল ব্যাগটা খুঁজে পেতেই মনটা বড় চঞ্চল হয়ে গেল। নিজেকে একলা করে সেই ফেলে আসা দিনগুলোতে ফিরে গেলাম। ক্লাস 5-এর স্কুল ম্যাগাজিনে সেই ছোট্টবেলার লেখা গল্পটা বারবার পড়লাম। মনে পড়ল এমনও একটা দিন ছিল যখন ক্লাসের সকল বন্ধুরা আমার গল্প শোনার জন্য বাড়ি যেতে চাইতো না। সাধারণত টিফিন শেষ হলে ক্লাস প্রায় ফাঁকাই হয়ে যেত। কেউ বাড়ি ফিরত, আবার কেউ ব্যাট বল হাতে লাইব্রেরি মাঠে। কিন্তু আমাদের ক্লাসে সবাই থাকতো শুধু গল্পের নেশায়। আজও মনে পড়ে, গোলেশ্বর যখন ছুটির ঘন্টা দিত আমি তড়িঘড়ি করে গল্পের ইতি টানতাম। এতে সবাই রাগ করলেও পরদিন সব ভুলে নতুন গল্পের খোঁজে আবার যেমনকার তেমন। একদিন তো প্রদীপ স্যার ধরেই ফেললো আমাকে, বলল, আজ ক্লাস নেব না, তোর গল্প শুনবো। কি গল্প করিস তোরা যে ক্লাস এত শান্ত থাকে? সত্যি বলছি, সেদিন গল্প বলতে পারিনি, কিন্তু বুঝতে পেরেছিলাম যে গল্প আমার মনে উঁকি দেয় তখনই যখন কেউ ভালোবেসে সব ভুলে শুধু গল্প শোনার জন্য অনেকটা সময় বাঁচিয়ে রাখে সকল কাজের মধ্যে। তাই সেই ছোট্টবেলার লেখা গল্পটা অনেক বছর পর আমি ছদ্মনামে আবার নতুন করে লিখি। নাম রাখি নিশুতি রাতের অস্পৃশ্য অনুভূতি নামে। আর ইউটিউবের নানান চ্যানেলে পড়ার জন্য অনুরোধ জানাই, কিন্তু সকল দরজা মুখের উপর বন্ধ হয়ে যায়, মন ভেঙে যায়। তখন আমার এক বন্ধু বলে, আরে ছাড় তো, এই দেখ আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তাই বলে কি দিনরাত বুঝি না? তুই চাইলে সব পারিস, করে দেখ। বন্ধুর কথায় এতটাই জোর ছিল যে আমি ভাঙাচোরা, কর্কশ, অগোছালোভাবে নিজের লেখা গল্প নিজেই পড়ে ফেলি। আর সেটা সাধারণ একটা মোবাইল দিয়ে মোনো সাউন্ডে রেকর্ড করে রূপকথা নামে এই ইউটিউব প্ল্যাটফর্মটা বানিয়ে চলে আসি একা। সেদিন ছোট বড় ইউটিউব চ্যানেল ফেরালেও আপনারা কিন্তু ফেরাননি, বরং গল্পটা শুনে কমেন্ট করে শিখিয়েছেন অনেক কিছু। সেদিন আমি একা থাকলেও আজ রূপকথার পরিবারে 10,000-এরও বেশি সদস্য। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আজ আমি পেয়েছি একটা পরিবার। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য। অনেক শ্রোতা বন্ধুরা আমাকে মেল করে জানিয়েছেন নিশুতি রাতের অস্পৃশ্য অনুভূতি গল্পটা আবার পাঠ করার জন্য। আজ তাই সেই গল্পের বিষয়বস্তুকে এক রেখে গল্পের মধ্যে কিছুটা পরিবর্তন এনে নতুন নামে নতুনভাবে আপনাদের সামনে আনছি। আজ আপনার জন্য আমার লেখা গল্প মায়াকঙ্ক রাজবাড়ি। প্রধান চরিত্রে দেবু, তার বন্ধু বিমল আর কমল, ম্যানেজার বিপিন দত্ত, চাকর হরিয়া, সমীর কাকা ও মায়াকঙ্ক। গল্প পাঠে আমি ও শিল্পী। শুরু হচ্ছে আজকের গল্প মায়াকঙ্ক রাজবাড়ি।
অবাস্তব জীবনের মজা যদি বাস্তব জীবনে ভুল করে চলে আসে, তখন মানুষের সমস্ত চেতনা জমাট বাঁধে সাহসিকতার শ্বাসনালীতে। এতে কারোর কারোর জীবন বিপন্ন হয়, কেউ বা নিজের ছায়ার সাথে সারাটা জীবন লড়ে যায়। সেদিন আমারও তাই হয়েছিল। শুনতে থাকুন গল্পটা। আমার বাল্যবন্ধু বিমল আর কমল, দুজনের মধ্যে যতই মিল থাকুক না কেন, ভূতের অস্তিত্ব নিয়ে তর্ক বহুদিনের। আর আমি মানে দেবু এই তর্কের মাঝখানে দাঁড়িয়ে থাকা নীরব দর্শক। তাই তর্কের ঝড় অব্যাহত রাখতে প্রায় রোজই বিকেল হলেই গঙ্গার ধারে সমীর কাকার খড়ের চাল দেওয়া ছোট্ট একটা চায়ের দোকানে আমাদের আড্ডা বসে। কিন্তু আজ সকাল থেকে মেঘলা আকাশ দেখে ভেবেছিলাম আজ আর যাওয়া হবে না। কিন্তু দুপুর গড়িয়ে গেলে বারবার কমল আর বিমলের ফোনের গুঁতোয় বাধ্য হয়ে গায়ে জামা গলিয়ে বাবার আদ্যিকালের উঁচু মজবুত সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার দিকে। বাড়ি থেকে সাইকেলে 20 মিনিটের পথ। শান্তিপুরের মতিগঞ্জ মোড়কে গোল করে ঘিরে চলে গেছে চারদিকে 4টে পথ। 3টে পিচঢালা রাস্তা হলেও একটি মাটির পথ, সেটাই গঙ্গার দিক নির্দেশ করে। সেই পথ ধরে যখন সমীর কাকার চায়ের দোকানের সামনে এসে পৌঁছালাম, তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। 3 বন্ধু মিলে একটু একটু করে চা খেতে খেতে বিকেলের আড্ডাটা বেশ জমে উঠেছে। গঙ্গার ঠান্ডা বাতাস মাঝে মধ্যেই আমাদের সারা শরীরকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। সমীর কাকা বলল, তোরা শুনেছিস কি বেথুয়াডৌড়ির কিছুটা দূরে নাকাশিপাড়ায় একটা বহুদিনের পুরনো রাজবাড়ি আছে? এই কথায় বিমল বলল, মায়াঙ্ক রাজবাড়ি? কেন কাকা, সেখানে কি তুমি কোনো ভূতের সন্ধান পেয়েছো নাকি? সমীর কাকা একটু চটে গিয়ে গরম চায়ের কেটলির ঢাকনাটা খুলে দিয়ে বলল, তোরা বাপু বড় ফচকে হয়েছিস, কথাটা তো আগে শোন। কমল কাকার কথায় সাই দিয়ে বলল, তাই তো, তুমি বলো তো কাকা। সমীর কাকা বলে চলল, গত 6 মাস আগে কলকাতা থেকে অনেকজন আসে এই বাড়িতে। শুনেছি কি এক ছবি বানাবে। সেই শুনে আশপাশের গ্রাম থেকে বহু মানুষের ভিড় হয়েছিল। এমনকি সন্ধ্যের পর রাজবাড়ির আশেপাশে মেলাও বসত। কিন্তু 2 দিন পর রাজবাড়ির ভিতরে প্রাচীন বকুল গাছটা আছে না, তার একটা মোটা ডালে উল্টো করে ঝুলে থাকা অবস্থায় 2টো মৃতদেহ উদ্ধার হয়, যাদের ধরে মাথা নেই। এই দৃশ্য দেখে সবাই কলকাতায় পালায়। শুনেছিলাম পুলিশ কোনো তদন্তের কিনারা করে উঠতে পারেনি। এতদিন রাজবাড়ির দরজা বন্ধ ছিল, কিন্তু আজ শুনলাম নতুন পুলিশ অফিসার আসায় নাকি রাজবাড়ির দরজা খুলেছে। কিন্তু লোকে ভয় পাচ্ছে সেখানে যেতে, কারণ রাজবাড়িটা অভিশপ্ত। আর ওই ঘটনার পর গ্রামের মানুষ বলছে 100 বছর পিছনে ফেলে রাজা মোহন সিংহ নাকি আবার ফিরে এসেছেন তার নিজের জমিদারিতে। রাত বাড়লে নাচমহলে ঘুঙুরের শব্দ ভেসে বেড়ায় গ্রামের বাতাসে, আর বোঝা যায় কেউ আছে। এমনকি রাজবাড়ির সামনে কাঠের দরজার গায়ে কোনো ছায়াধারী প্রহরীকেও দেখা গেছে দাঁড়িয়ে থাকতে। যাই বল, মোটের উপর রাজবাড়ি এখন জীবন্ত। কোনো মানুষ আর ওখানে যেতে সাহস পায় না। বিমল বলল, দেখো গে, কলকাতা থেকে যারা এসেছিল তাদের মধ্যে কেউ খুনটা করে এই সব গল্প ফেদে নিজেকে বাঁচাবার মতলব করছে। রাজা মোহন সিংহ ভূত হয়ে জমিদারি সামলাচ্ছে। যত সব গাঁজাখুরি গল্প বানাও বটে। এই কথায় কমল গম্ভীর হয়ে বলে বসল, ঘাড়ে মাথা থাকলে জানা এক রাত ওই মায়াকঙ্ক রাজবাড়িতে একলা কাটিয়ে আয় না,
তারপর বুকের পাতাটা খাস। এই সব আলোচনায় সবার রক্ত গরম হচ্ছে দেখে আমি হাত ঘড়িটার দিকে তাকাতেই চমকে উঠলাম। সন্ধে 7টা বেজে গেছে। এতটা দেরি আমাদের কখনো হয় না। সামনে কাঠের ল্যাম্পপোস্টে মিয়মান লাইটটা জ্বলে উঠেছে। আমি বললাম, চল চল, অনেক কথা হয়েছে, এবার বাড়ির দিকে ফেরা যাক। ঝিরঝিরে বৃষ্টি একভাবে পড়ে যাচ্ছে। মাটির পথ কাদায় মাখামাখি। আমরা বেরিয়ে পড়তেই সমীর কাকা দোকানের ঝাঁপ নামিয়ে বাড়ির পথ ধরল। শুনেছিলাম কাকা আশেপাশেই কোথাও একটা জায়গায় থাকে। আমরা সাইকেলে চেপে কিছুটা পথ যেতেই শুরু হলো জনহীন প্রান্তর। চারিধারে বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। কমল অস্ফুট কণ্ঠে আমাকে প্রশ্ন করল, দেবু, তোর কি মনে হয় মায়াকঙ্ক রাজবাড়ি নিয়ে এখন যা রুটেছে সবই কি গল্প, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কঠিন বাস্তবের কিছু রহস্য? এই কথায় বিমল বলল, আরে কমল, বাস্তব অবাস্তব ছেড়ে সাইকেল চালা মন দিয়ে। কোথায় গর্ত আছে কি আছে তার নেই ঠিক, আর ওপরেছে বাস্তব অবাস্তব। আমি দুজনের কথায় কোনো কান না দিয়ে সূচিবেদ্য অন্ধকারের মধ্যে সাইকেলের গতি আরও বাড়িয়ে দিলাম। এই পথে যেহেতু রোজ আসি যায়, তাই পথের কোথায় কি আছে সবই প্রায় মুখস্থ। কাঁচা রাস্তা যখন মতিগঞ্জের মোড়ে এসে মিশল, তখন একঘেয়ে অন্ধকার কেটে ল্যাম্পপোস্টের উজ্জ্বল আলোয় এসে পড়লাম। কমল বলল, দেবু, কি ব্যাপার বলতো, আজ কি বন্ধ আছে? সবে এখন সন্ধে নামছে, একটা দোকানও খোলা নেই। ব্যাপারটা বুঝে ওঠার আগেই আমার চোখ গিয়ে পড়ল হাত ঘড়িটার দিকে, আর তখনই আমাকে চমকে দিয়ে ঘড়ির কাঁটা পা রাখলো রাত 12টায়। বিমল চিৎকার করে বলে উঠল, এত রাত কি করে হয়ে গেল? 15 মিনিটের পথ 5 ঘন্টা। কমল ফিসফিস করে বলল, আমরা বরং এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যে যার বাড়ির পথ ধরি, কি বলিস দেবু? এই কথায় বিমল গুড নাইট জানিয়ে সাইকেলে চেপে সামনের পিচঢালা রাস্তায় অদৃশ্য হলো। আমি আর কমল এবার যে যার বাড়ির পথ ধরলাম। ঝিরঝিরে বৃষ্টি আর ঠান্ডা বাতাসে আজ যেন রাস্তার কুকুরগুলোও কোথাও অদৃশ্য হয়েছে। বাড়ি ফিরতেই দেখলাম বাবা দোতলার বারান্দায় গম্ভীরভাবে পায়চারি করছে আর বারবার সদর দরজার দিকে তাকাচ্ছেন। আমাকে আসতে দেখে বাবা কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেলেন। বুঝলাম যা বলার আগামীকাল সকালে বলবে, রাতটুকু রেহাই দিলেন। এমনিতে বাড়ি ফিরতে আমার এত রাত হয় না কখনো, কিন্তু আজ যে কী করে এতটা সময় কর্পূরের মতন উড়ে গেল সেটা বুঝলাম না। রাতের খাওয়া হলে মনে হলো বিমল আর কমল বাড়ি ফিরল কি না সেটা একবার ফোন করে জানা উচিত। বিমল সাহসী ছেলে, কিন্তু কমলকে নিয়েই যত ভয়। কি দেখতে কি দেখবে আর ভিমরি খাবে। কিন্তু আমার মোবাইলে টাওয়ার নেই। আসলে আমাদের বাড়িটা অনেক পুরনো, 45 ইঞ্চির গাঁথনি করা দেওয়াল। বেশিরভাগ সময় নেটওয়ার্কই থাকে না মোবাইলে, তাই ছাদে আসতেই ফোনটা সশব্দে বেজে উঠল। দেখলাম অচেনা নাম্বার থেকে ফোনটা আসছে, তাই কলটা কেটে দিলাম। কিন্তু না, আবার ফোনটা বেজে উঠল। এইভাবে বারবার একই নাম্বার থেকে ফোন আসতে থাকায় বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলাম। তখনই কানে এলো ঘুঙুরের শব্দ। কেউ যেন নিচে যাচ্ছে মায়াবী তালে তাল রেখে, আর আশপাশে অনেক মানুষের কোলাহল। কিছুক্ষণ পর ফোনটা কেটে গেল। আমি ওই একই নাম্বারে কল ব্যাক করলাম, কিন্তু বারবার বিজি টোন আসায় ফোনটা কেটে যাচ্ছে দেখে ছাদের সিঁড়ি ভেঙে দোতলার দিকে নামতে যাচ্ছি, ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠল। এবার ফোনটা করেছে কমল। ফোনটা কানে চেপে ধরতেই শুনলাম কাঁপা কাঁপা গলায় কমল বলছে, দেবু, এইমাত্র
একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। একটা মেয়ে আমার নাম ধরে ডাকছে। কমল, কমল, এসো, এসো আমার কাছে, এসো আমার সাথে, এসো। ভয় কিসে? এসো না। হাতছানিতে পা বাড়িয়ে এগিয়ে এসো তুমি। আমার দেখা তখনই পাবে যদি আসো তুমি। কিন্তু আমি তাকে চিনি না, আর জানিস নাম্বারটাও আমার অজানা। তুই চিন্তা করিস না, কেউ তোর সাথে মজা করেছে। ফোন নাম্বারটা আমাকে মেসেজ করে পাঠিয়ে রাখ, কাল সকালে দেখা যাবে। অনেক রাত হলো, তুই বরং শুয়ে পড়। কিছুক্ষণের মধ্যেই ফোন নাম্বারটা আমার কাছে এসে পৌঁছাতেই আমার বুকটা কোনো অজানা আতঙ্কের আভাস পেয়ে কেঁপে উঠল। এইমাত্র যে নাম্বারটা কমল আমাকে মেসেজ করে পাঠিয়েছে, কিছুক্ষণ আগে এই একই নাম্বার থেকে আমার কাছে ফোনটা এসেছিল, যেখানে শুধু ঘুঙুরের শব্দ শুনতে পেয়েছিলাম। পরদিন ভোরে যখন ঘুম ভাঙল, তখন গতকাল রাতের কথাগুলো প্রায় ভুলে গিয়েছিলাম। টেবিলের উপর রাখা মোবাইলটা হাতে তুলে নিতেই ধীরে ধীরে সব মনে পড়ে গেল। গরম চাই চুমুক দিয়ে ওই নাম্বারটাতে বারবার কল করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর না পেয়ে মনে হলো মায়াকঙ্ক রাজবাড়িতে একবার ঘুরে আসলে হয়। জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে, আমি সেই দলে। কতবার আমি ভূতের রহস্য উদ্ঘাটনে পোড়ো বাড়িতে, আবার ঘোর আমাবস্যায় শ্মশানে পর্যন্ত রাত কাটিয়েছি, কিন্তু চামচিকে আর শেয়াল ছাড়া কিছুই চোখে পড়েনি। তাই ভূত ব্যাপারটা আমার কাছে একটা রসিকতার জায়গায় পৌঁছেছে। তখনই কবিতার লাইনটা মনে পড়ল, যেটা গতকাল কমলকে ফোন করে শুনিয়েছিল কোনো এক অজানা মেয়ে। হাতছানিতে পা বাড়িয়ে এগিয়ে এসো তুমি। আমার দেখা তখনই পাবে যদি আসো তুমি। কেন জানি না বড় জানতে ইচ্ছা হলো মেয়েটা কে। ঠিক করলাম আমি সকাল সকালই বেরিয়ে পড়ব বেথুয়া রোডের নাকাশিপাড়ার উদ্দেশ্যে। এইসব ভুতুরে জায়গায় বেরোনোর জন্য আমার একটা ব্যাগ সর্বদাই গুছানো থাকে। আমি ছবি আঁকতে বড় ভালোবাসি, তাই সর্বদা আঁকার সরঞ্জাম ব্যাগের মধ্যেই থাকে। এছাড়া একটা টেপ রেকর্ডার, টর্চ, একটা লোহার শক্ত লাঠি, কার্বলিক অ্যাসিড, মশার ধূপ সবই কাছে থাকে। গরম লুচি আর আলুর তরকারি সহযোগে সকালের খাওয়া সেরে বাড়িতে জানালাম আমি কিছুদিনের জন্য পিসির বাড়ি কালনায় ঘুরতে যাচ্ছি। এই কথায় বাবা মা কেউই আপত্তি করেনি। শান্তিপুর থেকে গোবিন্দপুর কৃষ্ণনগর হয়ে বেথুয়া ডৌরির দিকে চলে গেছে চমৎকার পিচ ঢালা রাস্তা। সারাদিনে হাতে গোনা কিছু সরকারি বাস যায় এই পথে। এছাড়া অনেক বাস আছে, কিন্তু তারা এতটা পথ একবারে যায় না, তাই বারবার বাস পরিবর্তন করে পৌঁছাতে হয়। এর ফলে সময়ও লাগে অনেক। তাই কোনো দিকে না তাকিয়ে সরকারি বাসে চেপে পড়েছি। বাস কৃষ্ণনগর ছাড়তেই পরিবেশ যেন বড় শান্ত হয়ে গেল। পথের দুই দিকে মাঠ, মাঠের ওদিকে ছবির মতন দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম। বাস ছুটে চলেছে সারি সারি বাবলা গাছকে পিছনে ফেলে। জানালার বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একসময় বাস এসে পৌঁছালো একটা চৌমাথার রাস্তায়। তখন সবে দুপুর 12টা। বাসের কন্ডাক্টর বললেন, আপনি এখানেই নেমে পড়ুন, সামনে আর বাস দাঁড়াবে না। এখানে কোনো বাস স্ট্যান্ড নেই, তাও আপনাকে নামিয়ে দিচ্ছি। পাশেই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে যেখানেই যান না কেন অটো পেয়ে যাবেন। বাস থেকে নামতেই বুঝলাম জায়গাটা বড় শান্ত, আর চারিধারের পরিবেশ বেশ নিঝুম।
আশপাশে আমার মতন গুটি কয়েক লোক হেঁটে যাচ্ছে দূরের পথ ধরে। সামনের বটগাছটার কাছাকাছি যেতেই গাছের নিচ থেকে একজন লোক এগিয়ে এলো, পরনে লুঙ্গি আর নোংরা হাফ শার্ট। আমি বললাম, বলতে পারেন মায়াকঙ্ক রাজবাড়ি যাওয়ার পথ কোনটা? লোকটি লাল ছোপ ধরা দাঁতগুলো বার করে নিঃশব্দে হেসে দেখালেন ডান দিকের ধুলোমাখা সরু পথটাকে। আমি সেই পথে এগোতে যাব, অমনি লোকটি তার ময়লা ব্যাগ থেকে একটা ক্যানভাস বার করে আমার সামনে ধরল। এক ঝলক তাকাতেই বুঝলাম অনেক পুরনো ক্যানভাস। লোকটার ভঙ্গি দেখে মনে হলো ক্যানভাসটা আমাকে বিক্রি করতে চায়। আমি কোনো পাত্তা না দিয়ে সোজা হেঁটে চললাম ধুলোমাখা সরু পথ ধরে। পথের দুই ধারে ঢোলকলমি ফুলের বাহার। ডোরা কাটার লুঙ্গি আর নোংরা হাফ শার্ট পরা লোকটা তখনও কানের কাছে ঘ্যান ঘ্যান করছে আর বলছে, নেবেন বাবু, খুব সস্তা। কি আর করি, অগত্যা 50 টাকা দিয়ে নিয়ে নিলাম। কাঁচা রাস্তার শেষে যে জায়গাটা এলো সেখানে কিছু লোক বসতে চোখে পড়ল। এখানকার মানুষ খুব গরিব, চাষবাস করে মজুর খেটে জীবনযাপন করে থাকে। দুই একটা মুদির দোকান আর একটা চায়ের দোকান চোখে পড়ল। চায়ের দোকানের সামনে বাঁশের তৈরি দুই ধারে একটা করে লম্বা বেঞ্চ পাতা, আর তার উপর খালি পায়ে ধুতি আর গামছা পরে 3 জন বৃদ্ধ বসে। তাদের উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, মায়াকঙ্ক রাজবাড়িটা কোন দিকে বলতে পারেন? আমার কথায় তাদের মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। চায়ের দোকানদার বলে উঠল, আরে মশাই, মরতে যদি না চান তাহলে ভুল করে ওদিকে যাবেন না। ওই রাজবাড়ি ফাঁকা হলেও রাত বাড়লেই নাচমহলে আসর বসে। সারা বাড়ি জুড়ে ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। আর রাজবাড়ির ভিতরে একটা বকুল গাছ আছে, তাতে নতুন করে আবার পাতা এসেছে। এত বছরের মৃত গাছ হঠাৎ করে জীবিত হয়েছে। রাজা মোহন সিংহ মরে গিয়েও আবার ফিরে এসেছেন। এই কথায় বুড়োগুলো বলে উঠল, যেদিন ওই বাড়ির বকুল গাছে গলা কাটা মৃতদেহ ঝুলেছিল সেদিনই জানি রাজা মোহন সিংহ ছাড়া এভাবে কেউ খুন করতে পারে না। সন্ধ্যের পর কোনো প্রাণী ওই রাজবাড়ির চৌহদ্দির মধ্যে যায় না। বলি শুনুন, আপনি বরং পাকা রাস্তার দিকে চলে যান, ওখানে হোটেল আছে, রাতটা ওখানেই কাটান। আমি বললাম, চিন্তা করবেন না, ভূত আমার কোনো ক্ষতি করবে না, আপনারা পথটা বলে দিলে ভালো হয়। তখন একজন সামনের পথটা দেখিয়ে বলল, মশাই, এটা ধরে চলে যান, পৌঁছে যাবেন। এঁকে বেঁকে চলেছে গ্রামের পথ। যত এগোচ্ছি পথের দুই ধারে জঙ্গলের ঘনত্ব যেন বেড়েই চলেছে। একসময় একটা বেলগাছ চোখে পড়ল, তার নিচে পাথর দিয়ে গোল করে বাঁধানো ফুটতিনিকের উঁচু বেদি, তারই উপর সিঁদুরের তিলক কাটা একটা শিলাখণ্ড রাখা, আর তার পাশে একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। বেদির সামনে কিছুটা ফুল ছড়ানো। আমি প্রণাম করে পাশের পথ ধরে এগোতে লাগলাম। সবুজ ঝাউ আর দেবদারু গাছে প্রায় ঢাকা পড়ে গেছে সেই জীর্ণ দোতলা প্রাসাদটা। গেটের বাইরে লেখা আছে মায়াকঙ্ক রাজবাড়ি। গোটা বাড়ির চারিদিকে অনেকটা জায়গা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির আশপাশে দু একটা ভাঙা বাড়ি চোখে পড়ল। জায়গাটা বেশ নিরিবিলি। বাড়ির ভিতরের চারদিক গাছগাছালিতে ঢাকা। দেখে মনে হলো ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। দোতলার বারান্দায় ঝুলে থাকা কাঁচের নকশা করা বেলোয়ারের ঝাড়বাতিগুলো দেখলে বোঝা যায় এগুলোর ব্যবহার এখনো বন্ধ হয়নি। বাইরের লনে বসে আছে এক ভদ্রলোক। তার সাথে কথা বলে যা বুঝলাম, বর্তমানে যিনি এই বাড়ির মালিক তিনি এই বাড়ি কিছুতেই বিক্রি করবেন না। এ তার পূর্বপুরুষের বাড়ি। তিনি ব্যবসার কাজে কোথায় কখন থাকে কেউ বলতে পারে না। তিনি জানেন এই বাড়িটা নিয়ে অনেক কাল্পনিক দুর্নাম আছে। ভয়ে কেউ অন্তত জবরদখল করবে না, আর চোর ডাকাতও আসবে না দামি দামি দরজা জানালা খুলে নিতে।
শুধু বাড়িটা যাতে আগাছার কবলে পড়ে নষ্ট না হয়ে যায় সেই জন্য তার একজন ম্যানেজার ও চাকর গোছের 2 জনকে বাড়িটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত করে রেখেছেন। সারা বছর ধরে বাড়িটা পর্যটকদের উদ্দেশ্যে ভাড়া খাটে। শুধু দুর্গাপুজোর সময় বাড়ির মালিক তার পরিবার নিয়ে কিছুদিন থাকে, বড় করে পুজো হয়, তারপর আবার তিনি ফিরে যান। এই রাজবাড়ির আশেপাশে যে ভাঙা বাড়িগুলো দেখেছিলাম, শুনলাম ওগুলোতে নাকি একসময় থাকতো নীলকর সাহেবেরা। আর এই রাজবাড়ির পিছনে একটা ছোট্ট গ্রামও ছিল। আজ সেখানে জঙ্গল ছাড়া চোখে পড়ার মতন কিছুই নেই। ভাবতে বড় অদ্ভুত লাগে। একদিকে ছিল সাহেবেরা, কাছেই বাঙালি জমিদারেরা। সাহেবদের ছিল বন্দুক পিস্তল, আর জমিদারদের ছিল বাঁধা লেঠেল। সাহেব আর বাঙালি জমিদারদের সম্পর্ক কেমন ছিল কে জানে। সম্পর্ক যেমনই থাকুক, শুনলাম গত কয়েক বছর আগে রাজবাড়ির পিছনের জমি চাষ করতে গিয়ে মাটি ভুঁড়ে বেরিয়েছিল রাশি রাশি কঙ্কাল। এই বাড়িতে থাকতে গেলে আগের দিন নাম লেখাতে হয়, তারপর থাকা যায়। কি আর করি, অবশেষে পিছনে ফেলে আসা গ্রামের একটা বাড়িতে আজ রাতটুকু কাটাবার মতন ব্যবস্থা করে ফেললাম। সামনের এক দোকান থেকে দুপুরের খাওয়া সেরে সেই ময়লা ক্যানভাসটাকে সাথে নিয়ে পায়ে হেঁটে চলে এলাম একেবারে মায়াকঙ্ক রাজবাড়ির পিছনের দিকে। হাঁটতে হাঁটতে একসময় পা পড়ল নরম মাটিতে। কিছুতেই আর এগোনো গেল না, পা বসে যেতে লাগলো। ঠিক করলাম এখান থেকেই যদি আঁকাটা শুরু করি তাহলে একটা বেশ ভালো ফ্রেম পাওয়া যাবে। পুরোপুরি গুছিয়ে নিয়ে আঁকার কাজ শুরু করব বলে যেই ক্যানভাসে পেন্সিলের দাগ কাটতে যাব, অমনি কানে ভেসে এলো দোতলার বন্ধ ঘরের খোলা জানালা দিয়ে একটা গোঙানির শব্দ। আমি চিৎকার করে বললাম, কে ওখানে? কোনো কথা শোনা গেল না। কাঠের জানালার পাল্লাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আমার চিৎকারের ধ্বনি দোতলার মোটা মোটা থাম্বাগুলোতে বাড়ি খেয়ে খান খান হয়ে মিশে গেল চারিধারে। কে ওখানে? পেন্সিলটা হাতের আঙুলে বার কয়েক ঘুরিয়ে যেই আবার আঁকতে যাব, অমনি কানে ভেসে এলো দোতলার বারান্দায় কেউ যেন নুপুর পরে ছুটে চলে যাচ্ছে একদিক থেকে অন্যদিকে, আর ঝনঝন শব্দে চারিধারটা কেঁপে যাচ্ছে। আমার কাছে একটা জিনিস বড়ই অদ্ভুত লাগলো, বাড়িটা তো একদম ফাঁকা। গত 3 দিনের মধ্যে নতুন কোনো ভাড়াও আসেনি। লোক বলতে ওই 2 জন। তাহলে কে এসব করছে? কেউ কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? তখনই কমলের কথা মনে পড়ে হাসি পেল। বেটা আজ যদি আমার সাথে এখানে আসতো তাহলে একটা আষাঢ়ে গল্প বানিয়ে আমাকে ভয় দেখানোর কত না চেষ্টা করত। তবে আমারও জানতে ইচ্ছা করছে এই বাড়িতে আছেটা কে? ভূত না অন্য কিছু? সন্ধে নামছে দেখে আঁকার সরঞ্জাম গুছিয়ে নিয়ে হাঁটতে লাগলাম রাজবাড়ির সামনের দিকে। একসময় রাজবাড়ির গেটের সামনে চলে এলাম। বাইরের লনে বসে থাকা ওই লোকটাকে দেখে সব কথাগুলো বললাম। সে তো শুনে কাঠ হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, আজ দিনটা ভালো না, আপনি আর এইভাবে একা একা ঘুরবেন না। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে যে প্রশ্নগুলো আমার মনে তখন খাড়া হয়েছিল, যার উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত আমার যেন কোনো কিছুতেই ভালো লাগছিল না। আমি বাধ্য হয়ে লোকটাকে বললাম, আপনি যদি আমাকে একটু ভিতরটা ঘুরে দেখার অনুমতি দেন তো খুব ভালো হয়। লোকটি বলল, কিছু মনে করবেন না, আপনার কাগজপত্র থানা থেকে ভেরিফাই হয়ে এলে তবেই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া যায়। আমাদের যে হাত বাঁধা। বুঝলাম আজ আর কিছু করা যাবে না, আগামীকাল যা করার করতে হবে। শেষ বিকালের আলোয় মায়াকঙ্ক রাজবাড়ি যেন জীবন্ত হয়ে উঠেছে। দোতলার বারান্দায় ঝুলন্ত কাঁচের বেলুয়ারি ফানুসের মধ্যে মোমবাতিগুলো কেউ যেন জ্বেলে দিয়েছে। আমি ফিরব বলে যেই সামনের পথে পা বাড়িয়েছি, অমনি ওই লোকটি নিজের পকেট থেকে একটা লেবু বার করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কাছে রাখুন, যদি আজ রাতে কোনো বিপদ আসে
তাহলে এটাকে যত চেপে ধরবেন বিপদ তত কমে যাবে। এটা রাখুন। এইসবে যে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, আমার এই ভাবটা প্রকাশ না করে সাধারণভাবেই নিয়ে নিলাম। গ্রামের যে বাড়িতে আজ রাতটুকু থাকবো বলে ভাড়া নিয়েছিলাম, সেই বাড়ির কর্তামশাই আমার রাতের খাওয়ার ব্যবস্থাটা করে দিলেন। ঘরটা ছোট হলেও পাকা দালান বাড়ি, বিছানা পরিপাটি করে সাজানো, ঘরে একটা আলনা, দেওয়ালে একটা বড় আয়না, মাথার কাছে একটা ছোট্ট টেবিল, তাতে ঢাকনা দেওয়া জলের গ্লাস, আর তার উল্টো দিকে একটা বড় কাঠের সাবেকি আলমারি। শোবার আগে বিছানায় বসে ঢকঢক করে গ্লাসের পুরো জলটা শেষ করে বালিশে মাথা রাখলাম। সঙ্গে সঙ্গে গভীর ঘুমে ডুবে গেলাম। রাত তখন 12টা। ঘুমের মধ্যে মনে হলো কেউ যেন বারবার আমার সারা শরীরকে ছুঁয়ে যাচ্ছে। ঘুমটা ভেঙে যেতেই শুনতে পেলাম ঘরের কোণে অন্ধকারটায় কেউ যেন দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বেশ বুঝতে পারলাম আমি ছাড়াও এই ঘরে আরও কেউ আছে। বিছানা থেকে নামবো বলে যেই নিচের দিকে তাকিয়েছি, অমনি বুকের ভিতরটা কেঁপে গেল। মেঝেতে পড়ে আছে ফোঁটা ফোঁটা ঘন তাজা রক্ত, যেটা আমার বিছানা থেকে চলে গেছে ঘরের কোণে জমে থাকা অন্ধকারে। বেশ গম্ভীর গলায় বললাম, কে তুমি? কেন আমার পিছু নিয়েছো? কোনো উত্তর এলো না দেখে টেবিলের উপর জ্বলন্ত লণ্ঠনটাকে একটু উস্কে দিতেই সেটা খানিকটা কালি তুলে আরও জোরে জ্বলে উঠল। সারা ঘরটা আলোয় ভরে গেল, আর আমি ভালো করে দেখলাম ঘরের কোথাও কেউ নেই। দরজা ভিতর থেকে বন্ধ। তাহলে এই রক্ত এলো কোথা থেকে? এই গভীর চিন্তার জট ছাড়াতে যখনই একটা সিগারেট ধরাতে যাব, এমন সময় দেওয়ালে ঝোলানো আয়নার দিকে চোখ যেতেই চমকে উঠলাম, আর হাতের সিগারেটটা মাটিতে পড়ে গেল। দেখলাম আয়নায় আমার প্রতিবিম্বতে গলার চারিধারে জমে আছে চাপ চাপ রক্ত। আমি সঙ্গে সঙ্গে গলায় হাত দিতেই বুঝলাম সেখানে কোনো রক্ত নেই। এক অজানা আতঙ্কে নিজের চোখ বন্ধ করে নিলাম, আর পকেট থেকে সেই লোকটির দেওয়া লেবুটা বার করে 2 হাতের মাঝে চেপে ধরলাম। আস্তে আস্তে চোখ খুলে দেখলাম আয়নায় আমার ভয়ানক প্রতিবিম্বটা আর নেই। এবার যেন স্বাভাবিক দেখাচ্ছে। মেঝেতে রক্তের দাগগুলো যেন কোথায় অদৃশ্য হয়েছে। বেশ কিছুক্ষণ কেটে গেল। চারিধার এতটাই শান্ত যে আমার হাতঘড়ির কাঁটার শব্দটা বেশ জোরে শোনাতে লাগলো। আর তখনই নিঃশব্দে মোবাইলের আলোটা জ্বলে উঠল। দেখলাম মোবাইলের নেটওয়ার্ক একদমই নেই। তাও একটা মেসেজ শো করছে ডিসপ্লেতে। মেসেজে লেখা আছে, আহ্লাদে 8খানা, পিছিয়ে 20 টানা, আজ মানব না কারো মানা। ফোন নাম্বারটা দেখতেই আমি অবাক হয়ে গেলাম। এই নাম্বার থেকে গতকাল রাতে সেই ঘুঙুরের শব্দটা আমি পেয়েছিলাম। ভোরের আলো ফুটতেই চোখ মেলে দেখলাম জানালার বাইরে রং তুলি দিয়ে আঁকা একটা সবুজ গ্রাম্য পরিবেশ। ধুলোমাখা পথ ধরে গরুর গাড়ি চলেছে। চাষিরা মাঠে লাঙল ফেলছে। গাছে গাছে কত পাখি। মুদির দোকানগুলো একে একে খুলছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। বাড়ির উঠোনে ছাগল চড়ছে। সে এক মনোরম দৃশ্য। তখনই আমার চোখ পড়ল মোবাইলটার দিকে, আর সেটা হাতে তুলে নিয়ে গতকাল রাতের মেসেজটা পড়তে যাব, দেখি ইনবক্স খালি। গতকাল রাতের ঘটনাটা দিনের আলোয় বড়ই বেমানান দেখাচ্ছিল। তাই অগত্যা নিজের মনকে সান্ত্বনা দিতে ধরে নিলাম সবই আমার ভুল, একটা স্বপ্ন মাত্র। আজ থেকে মায়াকঙ্ক রাজবাড়িতে থাকতে পারবো। 4 দিন থাকার জন্য পারমিশন করিয়ে নিয়েছি। শুনেছি একদিন থাকলেই নাকি সবাই পালিয়ে যায় ওখান থেকে। সকাল 9টা বাজতেই
আমার ব্যাগটা নিয়ে বাড়ির মালিককে বিদায় দিয়ে আবার মায়াকঙ্ক রাজবাড়ির দিকে হাঁটতে লাগলাম। 10 মিনিটের পথ হেঁটে পৌঁছে গেলাম মায়াকঙ্ক রাজবাড়ির একেবারে সামনে। দেখা হয়ে গেল কালকের সেই লোকটার সাথে। এতক্ষণে জানলাম লোকটার নাম বিপিন দত্ত। ইনিই দেখাশোনা করেন এত বড় রাজবাড়িটাকে। লোকটি একগাল হাসি নিয়ে আমাকে বাড়ির সব ঘরের চাবিগুলো এগিয়ে দিয়ে বললেন, আপনি ভিতরে যান, কিছুক্ষণের মধ্যেই চাকর হরিয়া এসে যাবে। ওকে বললেই আপনার থাকার ঘরটা সে দেখিয়ে দেবে। আপনার যা কিছু দরকার ওকে বললেই হবে। আচ্ছা বিপিনবাবু, আপনাকে একটা প্রশ্ন করি। বিপিনবাবু মাথা নাড়লেন। এত বড় বাড়ি আর আপনারা দুটো মানুষ থাকেন কিভাবে? ভয় করে না? বিপিনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এখানে আপনাদের মতন কিছু লোক আসে, এছাড়া বাড়িটা খালিই পড়ে থাকে। আর কাছে পিঠের মানুষ সন্ধ্যের পর এই বাড়ির ত্রিসীমানায় গাছে না, তাই ভয় তো করেই। কিন্তু রাতে আমি থাকি না। আমাকে কিছু বলার থাকলে দিনের আলো থাকতে থাকতেই বলবেন। এই কথা বলে দোতলা সমান সিংহদ্বারটা খুলে দিয়ে চলে গেলেন বিপিনবাবু। গোটা বাড়িটাই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পিছনের দিকে ঘাট বাঁধানো দিঘি। দিঘির জল এখনো টলটল করছে। দিঘির পাড়েই একটা ছোট্ট মন্দির। দেখলে পরে বোঝা যায় মন্দিরের দরজা বছরে একবারই খোলে। মন্দিরের চারিধারে পড়ে আছে শুকনো পাতা। তারই মাঝে খসখস করে চলে যাচ্ছে বন্য সাপ। আর মন্দিরের পাশেই লোহার পাতাটা ভারী কাঠের পাল্লা দেওয়া দরজা। দুটো পাল্লার একটা ভেঙে পড়ে আছে একপাশে, তাতে জঞ্জাল জমে উঠেছে। আমি সেখান দিয়ে এগিয়ে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকটা জায়গা জুড়ে আম, জাম, কাঁঠাল, লিচু আরও কত কি গাছ শাঁস দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই কানে এলো কেউ যেন জোরে জোরে আমার নাম ধরে ডাকছে। আমি তড়িঘড়ি বাড়ির সামনে চলে এলাম। দেখি একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। পরনে লুঙ্গি, গায়ে সাদা কালো ডোরা কাটা জামা, মাথার চুল বেশিরভাগই সাদা। লোকটি বলল, পেন নাম নেবেন? আমি হরিয়া। তা আপনি কি একাই এসেছেন? কেন বলুন তো, একা আসতে মানা আছে নাকি? লোকটি জিভ কেটে বলল, না না, তা না। বলছিলাম কি, একা একা রাত কাটাতে এই প্রথম আপনাকেই দেখলাম। আমি একা থাকতে বেশি পছন্দ করি, আর ছবি আঁকা, লেখা এই সবের জন্য এটাই উপযুক্ত জায়গা নয় কি? লোকটি বোকার মতন মাথা নেড়ে আমার কাঁধের ব্যাগটা নিয়ে এগোতে যাবে। আমি সামনের উঠোনে দাঁড়িয়ে থাকা বকুল গাছটাকে দেখিয়ে বললাম, আচ্ছা এই সেই গাছটা না যেখানে মুন্ডু কাটা লাশটা ঝুলেছিল? হরিয়া চুপ করে থেকে মাথা নাড়ল। আর নিচের ঘরগুলো সামনে দিয়ে শ্বেত পাথরে বাঁধানো অন্দরে যাওয়ার পথে হাঁটতে লাগলো। আমিও তার পিছু নিলাম। সেই পথ এতটাই গোলক ধাঁধার মতন, চেনা যায় না ঘরগুলোকে। গলির পর গলি, সব ঘরেই তালা ঝুলছে। আমি লোকটিকে বললাম, আচ্ছা হরিয়াদা, এই চাবির গোছায় সব ঘরের চাবি আছে কি? হরিয়া বলল, না না, তবে বেশিরভাগই আছে। বাকি চাবি কর্তামশাই নিজের কাছেই রাখে। প্রতি বছর দুর্গাপুজোর সময় কর্তামশাই এলে তিনিই খোলেন। ডান দিকের বারান্দা দিয়ে হাঁটার সময় দোতলার ঘরগুলো যেন কেমন দেখাচ্ছে। আমি সোজা অনেকটা হেঁটে আসতেই দোতলায় যাওয়ার সিঁড়ি এসে পড়ল। কাঠের নকশা করা সিঁড়ি ভেঙে একেবারে দোতলায় উঠে এলাম। এই রাজবাড়ির বাইরে দু একটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভাঙা বাড়ি চোখে পড়ল। লম্বা বারান্দায় সার দেওয়া ঘর, আর ঘরের দরজায় ঝুলছে লোহার বড় বড় তালা। প্রতিটা তালায় নাম্বারিং করা আছে, তাই চাবি মিলিয়ে দরজা খুলতে দেরি হলো না। আমার জন্য 13 নম্বর ঘরটা সাজানো ছিল, তাই হরিয়া চাবির গোছা থেকে নাম্বার মিলিয়ে আমার ঘরের তালাটা খুলতে যাবে, অমনি একটা শব্দে আমরা দুজনেই চমকে গেলাম। শব্দটা এসেছে পাশের ঘর থেকে। আমি দেরি না করে হরিয়াকে বললাম, আপনি আগে পাশের ঘরটা খুলুন তো। আমার কথায় হরিয়া পাশের ঘরের তালাটা খুলে দিতেই
আমি দরজাটা এক ধাক্কায় খুলে দিলাম। অন্ধকার ঘর থেকে দুটো চামচিকে ছটফট করে বেরিয়ে চলে গেল। ভিতরের ঘর থেকে ভেসে এলো একটা ভ্যাপসা গন্ধ। সেরকম কিছুই নেই দেখে আমার হাসি পেয়ে গেল। কিন্তু হরিয়া গম্ভীর হয়ে তালাটা আবার ঝুলিয়ে দিয়ে আমার ঘরটা খুলে দিল। ঘরের ঠিক মাঝখানে একটা বড় পালঙ্ক, তাতে পরিপাটি করে বিছানা পাতা, সামনে নকশা কাটা 5 ফুট উঁচু একটা মেহগনি কাঠের আয়না, তারই পাশে বড় বড় কাঠের আলমারি, একদিকে সাবেকি আমলের চেয়ার টেবিল, টেবিলের উপর রাখা একটা লণ্ঠন, মোমবাতি আর দেশলাই। দেওয়ালে লম্বা একটা তৈলচিত্র, একজন রাজার পোশাক পরে হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। হরিয়া ওই তৈলচিত্রটিকে দেখিয়ে বলল, ইনি হচ্ছেন জমিদার মোহন সিংহ। ইনি ছিলেন খুব প্রতাপশালী রাজা। শুনেছি না রাজত্বকালে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তবে একটা কথা আপনাকে বলে রাখা ভালো, ভুলেও যেন দক্ষিণ মহলের দিকে যাবেন না। কেন? ওখানে কি এমন আছে? হরিয়া বলল, ওদিকে নাচমহল আছে, আর সাধারণ কারোর যাওয়া ওদিকে বারণ আছে, তাই যাবেন না। বেলা অনেক হলো, আমি চলি, দুপুরে রান্নার জোগাড় করতে হবে তো। এই বলে হরিয়া চলে গেল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। মুরগির মাংস আর সরু চালের গরম ভাত দিয়ে দুপুরের খাওয়া শেষ হলে হরিয়া বলল, দাদা, রাতের খাবার বিকাল 4টের মধ্যে আপনার ঘরে দিয়ে যাব। এই কথায় আমি চমকে উঠলাম। বললাম, কেন? হরিয়া কাঁপা কাঁপা গলায় বলল, মানে সারাদিন আমরা থাকি, কিন্তু সন্ধে নামলে আমরা আর থাকি না। এই বলে সামনের উঠোনের সেই বকুল গাছটার দিকে তাকিয়ে থেকে আবার বলল, ওই গাছটা দেখছেন? এত বছর ধরে মরার মতন পড়েছিল, কিন্তু আজ যেন আবার জীবিত হয়ে উঠেছে। সিংহ জমিদারিতে মৃত্যুদণ্ডের আসামিদের ওই গাছের ডালে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হতো। সারাদিন একভাবে ঝুলে থাকতো আসামিরা। যখন গভীর রাত নামতো তখন জমিদার মশাই নিজের তরবারি দিয়ে ওদের মাথা কেটে দিত, আর লাল তাজা রক্তে গাছের গোড়ার মাটি ভিজে যেত। এই বলে হরিয়া এক দৌড়ে চলে গেল। তখন সন্ধে নামতে অনেক দেরি। হরিয়ার কথায় কান না দিয়ে ভাবলাম বাড়িটা ঘুরে দেখা যাক। সেই মতন চওড়া বারান্দা দিয়ে হেঁটে 3তলা সিঁড়ি ভেঙে ছাদের দিকে চলে এলাম। ছাদের কালো দরজাটা খুলতে যাব, হঠাৎ মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। ঘাড় ঘোরাতেই কাউকে পেলাম না। একা একা অনেকক্ষণ ধরে পুরো ছাদটা ঘুরে ফিরবো বলে যেই সিঁড়িতে পা দিয়েছি, তখনই আবার শুনতে পেলাম সেই নুপুরের শব্দ। কেউ যেন হেঁটে যাচ্ছে দোতলার বারান্দা দিয়ে। আমি মনে করলাম, যেই হোক না কেন আমি তাকে এবার ছাড়ব না। কে এসব করছে তাকে ধরতেই হবে। এই ভেবে তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে সোজা দোতলার বারান্দায় চলে এলাম। কিন্তু সেখানে কেউ নেই, চারিধার ফাঁকা। গুটি গুটি পায়ে সামনের বারান্দা দিয়ে হাঁটতে লাগলাম। দেখলাম দেওয়ালে ঝোলানো অয়েল পেন্টে আঁকা কিছু পৌরাণিক ছবি। ভালো করে দেখলে মনে হয় প্রতিটা ছবি এক একটা গল্প। এই গল্পগুলো আমাদের মতন ঘুরতে আসা মানুষদের অনেক কিছু বলতে চায়, কিন্তু ফটো ফ্রেম থেকে বেরিয়ে এসে তারা কোনো কিছুই বলতে পারে না। 2-3টে ছবির পর হঠাৎ একটা ছবির দিকে চোখ যেতেই বুকের ভিতরটা কেঁপে গেল। সব ছবিগুলোর মতন এই ছবিটা নয়। এই ছবিটা উল্টো করে দেওয়ালে ঝোলানো আছে। মনে পড়ল, সকালে যখন এসেছিলাম তখন ছবিটা কিন্তু সোজাই ছিল। এখন প্রশ্ন হলো একটাই, তাহলে ছবিটা উল্টে গেল কিভাবে? আমি ছবিটাকে আবার সোজা করে টাঙিয়ে দিলাম। টাঙিয়ে দিতেই দেখলাম ছবিটা একটা নর্তকীর। সেই নর্তকীর সারা গায়ে দামি দামি অলংকার দিয়ে মোড়া। কোনো মায়াবী প্রেক্ষাপটে সে নেচে যাচ্ছে আজও এই ছবিতে। কিন্তু অযত্নের কারণেই হোক বা অন্য কোনো কারণে,
সেই নর্তকীর মুখের আদল প্রায় নষ্ট হয়ে গেছে, জায়গায় জায়গায় রঙও চটে গেছে। ছবিটা দেখে চেনার জো নেই ইনি কে। উল্টানো ছবিটা সোজা করে দেওয়ালে ঝুলিয়ে দিতেই সেটা চোখের সামনে আবার উল্টে গেল। এই দেখে আমার বুকটা কেঁপে উঠল। আমি আবার সেই ছবিটা সোজা করে দিলাম। বেশ কিছুক্ষণ তার সামনে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলাম, কিন্তু এবার আর কিছুই হলো না। আসলে এই রাজবাড়িটা বেশ বড়, আর তার উপরে জনপ্রাণী নেই, তাই ভয় এমনিতেই মানুষের পিছুতাড়া করে চলে। তখনই কানে এলো গুনগুন করে কেউ গানের তালে সিজ দিতে দিতে নিচের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি সামনের দোতলার সিঁড়ি ভেঙে নিচে আসতেই দেখলাম হরিয়া রাতের খাবার একটা থালায় সাজিয়ে নিয়ে আমার দিকেই আসছে। আমার কাছে আসতেই হরিয়া বলল, আপনার খাবারটা উপরের ঘরে টেবিলে ঢাকা দিয়ে রেখে আসছি, আর কিছু দরকার থাকলে এক্ষুনি বলুন, কিছুক্ষণের মধ্যেই যে সন্ধে নামবে। এই বলে হরিয়া চলে গেল। আমি নিচের বারান্দা দিয়ে এগিয়ে চললাম। টানা বারান্দার পাশে সারসার দেওয়া ঘরের খড়খড়ি দেওয়া জানালাগুলো সব বন্ধ। বারান্দায় ঢোকার মুখের দেওয়ালে একটা বহু পুরনো বন্ধ দেওয়াল ঘড়ি ঝুলছে। দেখতে দেখতে রাজবাড়ির চারিধারে সন্ধে নামল। কাঁচের বেলোয়ারির ঝাড়বাতিগুলোর মধ্যে মোমবাতিগুলো জ্বালিয়ে হরিয়া ও আরও ৩-৪ জন মিলে আজ রাতের জন্য তারা বিদায় নিল। গোটা রাজবাড়িতে এখন আমি একা। বারান্দায় আলো থাকলেও দোতলার সিঁড়ির কাছে আসতেই জায়গাটা বেশ অন্ধকার লাগলো। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে গিয়ে হঠাৎ মনে হলো সিঁড়ির বাঁকের অন্ধকারে কিছু একটা যেন পড়ে আছে সিঁড়ির উপর। ওটা কি? আমি দাঁড়িয়ে পড়ে জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করছি। এমন সময় আমার সারা শরীরকে কাঁপিয়ে দিয়ে ওই জিনিসটা হালকা হালকা নড়ছে। শুধু নড়ছেই না, সিঁড়ি দিয়ে এবার উপরে উঠছে। আমি ভয়ে চিৎকার করতে যাব, তখনই দোতলার বারান্দায় ওঠার মুখে আলোতে জিনিসটা দৃষ্টিগোচর হওয়ায় আমার হাসি পেয়ে গেল। একটা মিশকালো বেড়াল ছুটে বাড়ির কার্নিশ দিয়ে কোথায় যেন অদৃশ্য হলো। আমি সামনের বারান্দা দিয়ে নিজের ঘর লক্ষ্য করে এগোতে লাগলাম। ঘরের সামনে আসতেই আমার শরীরটা কাঠ হয়ে গেল। আমার কিছুটা দূরে বারান্দার এক কোণে একটা কালো কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে, আর তার হাতে বিকেলের দেখা সেই নর্তকীর ছবিটা। আমি ডাকতে যাব, তখনই সেই মূর্তি হেঁটে এগিয়ে গেল বারান্দার অন্ধকারের দিকে। মনে হলো কেউ তো এই বাড়িতে আছে, যে সবার অজান্তে এই বাড়িতে বাস করে, আর আগত ট্যুরিস্টদের ভয় দেখিয়ে তাদের সব কিছু লুট করে। তবে আমার কাছে কোনো দামি জিনিস নেই, তাই ঘরের ভিতর ঢুকে ব্যাগ থেকে টর্চ আর লোহার লাঠিটা হাতে বাগিয়ে ধরে বেরিয়ে এলাম বারান্দায়। আর সেই ছায়ামূর্তিটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে যেতেই চমকে গেলাম। মেঝেতে একজোড়া পায়ের ছাপ চোখে পড়ল। টর্চের আলোতে বেশ বোঝা যায় সেই পায়ের ছাপ আলতার রঙে ভেজা। টর্চ হাতে এগোতে লাগলাম পায়ের ছাপ লক্ষ্য করে। হাঁটতে হাঁটতে বারান্দায় একটা বাঁক নিতেই সেটা চলে গেছে দক্ষিণ মহলের দিকে। তখনই হরিয়ার কথা মনে পড়ল। সে বলেছিল ওই দিকেই তো নাচমহলটা আছে, আর সাধারণ কারোর ওখানে যাওয়া বারণ। কিন্তু এখন আমার এই বারণ শুনলে চলবে না, তাই এগোতে লাগলাম। একসময় একটা বড় ঘরে এসে পড়লাম। এই ঘরটা বেশ বড়। হাতের টর্চের আলো ঘরের পরিধি মাপতে অক্ষম। এটাই কি তাহলে নাচমহল? টর্চের আলো দেওয়ালে ফেলতেই দেখলাম অনেক পুরনো পুরনো অয়েল পেন্ট দেওয়াল জুড়ে সারসারভাবে সাজানো, আর তারই উল্টো দিকে একটা বড় দেওয়াল জুড়ে সেই নর্তকীর ছবি।
এতক্ষণ আমি যে ছবিটাকে খুব ছোট আকারে দেখছিলাম, এখানের দেওয়ালে সেই ছবি কিন্তু অনেক বড়। আমি সেই ছবিটার উপর আলো ফেলে ভালো করে দেখতে লাগলাম। এই ছবিতেও মুখটা কিন্তু স্পষ্ট নয়। তখনই ঠুক করে একটা শব্দে আমি টর্চের আলোটা সেই দিকে ফেলতেই চমকে গেলাম। মেঝেতে এবার পায়ের ছাপগুলো উল্টে গেছে, আর তখনই সারা বাড়ি কাঁপিয়ে নিচের বারান্দায় সেই দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 10টা বাজলো। তখন আমার মনে নানান প্রশ্ন জট বাঁধতে শুরু করেছে। নিচের ঘড়িটা দেখেছিলাম বন্ধ, এখন সেটা চলতে শুরু করেছে আশ্চর্যভাবে। বারান্দায় দাঁড়িয়ে থাকা কালো কাপড় পরা মূর্তিতে ওটা কে ছিল, আর সে ওই নর্তকীর ছবিটা কেন নিয়ে গেল? জানি না কেন তখন বেশ ভয় লাগতে শুরু করেছে। চারিধারটা বড়ই নিঝুম। নিজের পায়ের শব্দ অন্ধকার বারান্দায় বড় বড় থাম্বাগুলোতে বাড়ি খেয়ে ছড়িয়ে যাচ্ছে চারিধারে। আমি টর্চ নিয়ে এগিয়ে চললাম আমার ঘরের দিকে। ঘরের সামনের বারান্দায় আসতেই দেখলাম দেওয়ালে সেই নর্তকীর ছবিটা আবার কেউ উল্টো করে ঝুলিয়ে দিয়ে চলে গেছে। বেশ রাগ হয়ে গেল। নামালাম ছবিটা। টর্চ দিয়ে ভালো করে দেখতেই চোখে পড়ল ছবির এক কোণে ছোট্ট ছোট্ট করে লেখা মায়াকঙ্ক সিংহ। আমি আবার সেই ছবিটাকে দেওয়ালে সোজা করে ঝুলিয়ে দিলাম আর নিজের ঘরে ফিরে এলাম। তখনই কানে এলো বাড়ির বারান্দা দিয়ে কেউ হেঁটে আসছে ঘুঙুর পায়ে আমার ঘর লক্ষ্য করে। আমি ভয়ে দরজাটা বন্ধ করে দিলাম আর এক পা দুপা করে পিছিয়ে এলাম পালঙ্কের কাছে। দরজা ধাক্কাবার শব্দে যখন ঘুম ভাঙল তখন দেখি সকাল হয়ে গেছে। দরজা খুলতেই দেখি হরিয়া চায়ের কাপ হাতে হাজির। সে আমাকে দেখে বলল, গতকাল রাতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম, কেন বলো তো? না, শুনেছিলাম রাতে নাকি ঘুঙুর পায়ে কেউ হেঁটে বেড়ায়, তাই আর কি। আমি রাতের ঘটনাটা চেপে গিয়ে বললাম, না, সেরকম তো কোনো আমি শব্দ পাইনি। আমার কথায় হরিয়া যেন বেশ অবাক হলো। আমি বারান্দায় বেরিয়ে এসে ঘাড় ঘুরিয়ে দেওয়ালের দিকে তাকাতেই দেখলাম এখন কিন্তু ছবিটা একই জায়গায় সোজা অবস্থায় ঝুলছে। হরিয়া কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বলল, ইনি জমিদার মোহন সিংহের মেয়ে, মায়াকঙ্ক সিংহ। শুনেছিলাম মায়াকঙ্ক নাচ করতে খুব ভালোবাসতেন, কিন্তু সিংহ পরিবারের কোনো মেয়ে নাচ গান করুক সেটা মোহন সিংহ মোটেও পছন্দ করতেন না। তাই জমিদার মশাই শিকারে বেরোলে বেশ কিছুদিন ফিরতেন না। তখন মায়াকঙ্ক সেজেগুজে দক্ষিণের মহলে একা একা নাচত। ঘুঙুরের শব্দ আর রাতের কুয়াশায় বাড়িটা জীবন্ত হয়ে উঠত এক সময়। মায়াকঙ্ক সিংহ মারা গেলেন কি করে? হরিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সেদিন ছিল জমিদার মোহন সিংহের একমাত্র কন্যা মায়াকঙ্কের জন্মদিন। সেদিন জমিদার বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। দূর দূর থেকে অনেক নিমন্ত্রিত মানুষ এসে ভিড় করেছিল রাজবাড়িতে। তখন ঘটল এক ঘটনা। এক অচেনা অজানা ছেলে ভিড় ঠেলে এগিয়ে এসে মায়াকঙ্ককে এক লাল কাপড়ে মোড়ানো একটা জিনিস উপহার স্বরূপ দিল। জমিদার মোহন সিংহের চোখ তখন সেই উপহারটির দিকে। লাল কাপড় সরাতেই বেরিয়ে পড়ল, এই বলে হরিয়া দেওয়ালের সেই নর্তকীর ছবিটার দিকে আঙুল রেখে বলল, এই ছবিটা। এই ছবি দেখে মায়াকঙ্ক ছেলেটির প্রেমে পড়লেও জমিদার মোহন সিংহের চোখে আগুন জ্বলে উঠল। তিনি কখনো ভাবেননি তার মেয়ে মায়াকঙ্ককে নর্তকীর পোশাকে দেখবে। তাই সেদিন গভীর রাতে রাগের বশবর্তী হয়ে ওই ছেলেটিকে সামনের ওই বকুল গাছে উল্টো করে ঝুলিয়ে নিজের তরবারি দিয়ে
তার মুন্ডুচ্ছেদ করে। এই দৃশ্য দেখে মায়াকঙ্ক বিষ খেয়ে আত্মঘাতী হয়। জমিদার মোহন সিংহ তারপর এই ছবির মুখের বেশিরভাগ আদল নষ্ট করে দেয়, যাতে কেউ মায়াকঙ্ককে চিনতে না পারে। আজও এই ছবি অক্ষত আছে, শুধু মুখের আদলটা বাদ দিয়ে। এই বাড়ি অভিশপ্ত। গত 6 মাস আগে কলকাতা থেকে বেশ কিছু জন আসে বাংলা ছবি শুটিং করবে বলে। তাদের মধ্যে 2 জন এই ছবি নকল করে আঁকতে গিয়ে সেই রাতেই প্রাণ হারায়। সকালে সবাই দেখে সামনের বকুল গাছে ওই 2 জনের মৃতদেহ মুন্ডুহীন অবস্থায় ঝুলছে। এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। মনে পড়ল সমীর কাকার কথাগুলো। ধীরে ধীরে এবার আমার কাছে স্পষ্ট হলো কেন এই গ্রামের লোক বলে জমিদার মোহন সিংহ মরে গিয়েও আবার ফিরে এসেছেন। হরিয়া বলল, আজ আপনি থাকবেন তো? আমি বললাম, থাকবো। এই কথাই হরিয়া চলে গেল। ধীরে ধীরে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। হরিয়া সময় মতন আজও দুপুরের খাবার দিয়ে চলে গেল। আজ আমি ভাতের বদলে গরম রুটি আর মুরগির মাংসের কারি দিতে বলেছিলাম। খাওয়া দাওয়া সেরে সেই 50 টাকা দিয়ে কেনা ক্যানভাসটা হাতে করে সোজা দ্বিতীয় মহলে চলে এলাম। ঠিক করলাম সেই ছবিটা এবার আমি নতুন করে আঁকব। তখনই ছবি আঁকার সরঞ্জাম গুছিয়ে নিয়ে আঁকার জন্য প্রস্তুত হলাম। অনেকটা ছবি আঁকার পর একটা জিনিস লক্ষ্য করলাম। ছবি এঁকে চলেছি, কিন্তু আশ্চর্য ব্যাপার, তুলির টান দিতে গিয়ে আমার হাত কাঁপছে। এই আবার কি হচ্ছে আমার সাথে? এমন তো কখনো হয়নি। আমি জোর করে তুলি টানতে লাগলাম। তখনই আমার পিঠের কাছে একটা গরম নিঃশ্বাসের অনুভূতি অনুভব করলাম, কিন্তু কেউ তো নেই আমার পাশে। তাহলে আবার এঁকে চললাম। কানে ভেসে এলো একটা চেনা শব্দ। মনে পড়ল গতকাল দুপুরে যখন ছাদ থেকে ফিরছিলাম তখন যে নুপুরের শব্দটা কানে এসেছিল, এটা সেই শব্দ। ছবিটা যত এঁকে যাচ্ছি নুপুরের শব্দ তত কাছে চলে আসছে। আমি আঁকা বন্ধ করতেই শব্দটা একেবারে থেমে গেল। বেশ ভয় লাগলো এটা ভেবে যে সে কি করে বুঝতে পারছে আমি আঁকা বন্ধ রেখেছি। আমি চিৎকার করে উঠলাম, কে ওখানে? কে? কোনো শব্দ এলো না। আমি আবার বললাম, কে তুমি? কি চাইছো? এবার যা হলো তার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। একটা মেয়ের গলা ভেসে এলো, আমি গো আমি, আমায় চিনতে পারছো না? আল্লাদে 8খানা দিয়েছি এক পরিটানা, আজ মানব না কারো মানা। সিংহ বাড়িতে আছে পদে পদে ভয়। ভালোবাসে যেই জন তাকে বাঁচাই সর্বক্ষণ। আমি হাতের তুলিটা ফেলে সোজা হেঁটে চললাম শব্দের উৎস লক্ষ্য করে। কিন্তু অনেক দূর হেঁটে এসেও কাউকে পেলাম না। তখন বিকেলের আলোটুকু ডুবতে বসেছে। বাকি ছবিটা আজই আঁকবো বলে ঠিক করেছিলাম বলে আবার আমি দ্বিতীয় মহলে ফিরে এলাম। ফিরে এসে দেখলাম এ কি কাণ্ড, কেউ যেন নীরবে সেই ছবির আরো কিছুটা অংশ এঁকে ফেলেছে। কে আঁকলো আমার অসমাপ্ত ছবিটা? অনেক খুঁজলাম, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কাউকে সেখানে দেখতে পেলাম না। ছবিটা নিয়ে আমার ঘরে ফিরে এলাম। ভিতর থেকে দরজায় খিল তুলে দিয়ে টেবিলের এক কোণে রেখে
ভালো করে দেখতে লাগলাম আমার আঁকা আর যে বাকিটা এঁকেছে তার মধ্যে তফাৎটা কোথায়। কিন্তু কোনো পার্থক্য পেলাম না। মনে হলো নিজেরই আঁকা। ভালো করে ছবিটা দেখতে লাগলাম। মেয়েটার মাথা ডান দিকে ঘুরে আছে, পাথরের মতন দুটো চোখ, চোখের মনি তখনও আঁকা হয়নি। মেয়েটার বয়স বছর 20, মুখটা ছোট, চুল পিঠ পর্যন্ত সুন্দরভাবে বাঁধা। ছবি দেখে ভাবলাম ইনি কি মায়াকঙ্ক, জমিদার মোহন সিংহের মেয়ে? সব কিছু ভুলে আমি চোখের মনিটা আঁকতে শুরু করে দিলাম। আঁকতে আঁকতে এতটাই তার মধ্যে ডুবে গেলাম যে হঠাৎ পুরনো ঘড়িটায় ঢং ঢং শব্দে 2টো বাজতেই আমি চমকে উঠলাম। শুরু হলো গতকাল রাতের মতন পায়ে হেঁটে চলে যাওয়ার শব্দ। আমি চুপ করে শব্দটাকে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর থেমে গেল। আমি দুপুরে যে ছবিটা এঁকেছিলাম সেখানে নর্তকীর মাথাটা ডান দিক করে এঁকেছিলাম, বেশ মনে আছে। কিন্তু এখন সেটা বাম দিকে কি করে হয়ে গেল? এক নিমিষে ঠান্ডা একটা বরফের স্রোত আমার গা বেয়ে নেমে গেল। হাত পা যেন অবশ হয়ে যেতে লাগলো, বুকের ভিতরটা ডিপ ডিপ করতে লাগলো। মনে হলো নিজেই সেই শব্দ শুনতে পাচ্ছি। বারবার মনে হচ্ছিল বুকটা যেন এক্ষুনি ফেটে যাবে। গলা দিয়ে একটা আশ্চর্য চেনা শব্দ বেরিয়ে এলো, যেটা আমার ছিল না। আজই দুপুরে যে মেয়ের গলাটা শুনেছিলাম ঠিক একই গলায় আমি বলে উঠলাম, আমি গো আমি, আমার চিনতে পারছো? আল্লাহকে আটখানা ছিঁড়ে শরীর ডানা আজ মানব না, কারো মানা। সিংহ বাড়িতে পদে পদে ভালোবাসে যেজন তাকে বাঁচাই সর্বক্ষণ। নিজের কণ্ঠে অন্যের গলা শুনে গো গো শব্দ করে সেখানেই পড়ে গেলাম। তারপর সব অন্ধকার। যখন চোখ খুলল দেখি ভোরের আলো এসে বারান্দায় পড়েছে। সকাল 8টা। গতকালকের মতন আজও হরিয়া এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে। দরজা খুলতেই একটা ভয়ের ছাপ ওর চোখে মুখে দেখতে পেলাম। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি হলো, সকাল সকাল ভূত দেখলে বুঝি? শান্তভাবে হরিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি এরকম সেজেছেন কেন? আমি সঙ্গে সঙ্গে আয়নার কাছে গেলাম, আর আয়নায় নিজেকে দেখে সারা শরীর কেঁপে গেল। অদ্ভুত ব্যাপার, আমার কপালে টিপ, হাতে চুড়ি, গায়ে অনেক দামি দামি গহনা। আমাকে দেখে মনে হচ্ছে ওই নর্তকীর মতন। ব্যাপারটা বুঝে ওঠার আগেই হরিয়া ধরা গলায় বলল, আপনি ঠিক আছেন তো? আমি হেসে বললাম, আমি একদম ঠিক আছি। আসলে কাল আমি মায়াকঙ্কর এই ছবিটা আঁকছিলাম, কিন্তু কিছুতেই মনের মতন হচ্ছিল না। তাই এইভাবে সেজে দেখছিলাম কি আছে এই ছবিতে, যেটা আমার হাতের আঁকায় কিছুতেই ফুটছে না। আমি এই বলে আসল ব্যাপারটাকে এড়িয়ে গেলাম। এই কথাই হরিয়া বলল, আপনি তো অদ্ভুত মানুষ। এই বলে হরিয়া চলেই যাচ্ছিল। আমি আবার ডাকলাম, শুনছেন? হরিয়া ফিরে আসতেই আমি বললাম, আজ আপনার সাথে ঘুরে দেখতাম বাড়ির চারিপাশটা। একা একা ঘুরলে বাড়ির ইতিহাসটা আমার কাছে অজানাই থেকে যাবে, তাই আপনি সঙ্গ দিলে অনেক কিছু জানতে পারবো। হরিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা বেশ। অল্প কিছুক্ষণের মধ্যেই পোশাক বদলে বেরিয়ে পড়লাম হরিয়ার সাথে বাড়ির সামনের পথে। হাঁটতে হাঁটতে সোজা দিঘির ধারে চলে এলাম। হরিয়াকে গম্ভীর থেকে মনে হলো আমার কার্যকলাপে সে ভয় পেয়েছে। ভয় পাওয়ারই কথা। আমি নিজেকে ওই পোশাকে দেখে ভিমড়ে খেয়েছি। আমি বললাম,
আপনাকে একটা কথা বলি শুনুন। প্রতিদিন সন্ধ্যের সময় এই বাড়িতে একটা গা ছমছমে ভাব হয়, সেটা আমার খুব ভালো লাগে। তাই সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়াই বাড়ির বারান্দায়। সারাদিন শুধু সময় গুনি কখন বাগানের দেবদারু গাছের মাথায় দিনের শেষ রোদটুকু ক্ষীণ হয়ে আসবে, কখন জামরুল গাছের পাতার আড়ালে কি একটা বিশেষ পাখি কুঁকিয়ে কুঁকিয়ে ডেকে উঠবে, কখন সন্ধে নামবে মায়াকঙ্ক রাজবাড়ির আলসের গাবে। আমার কথা শুনে হরিয়া হো হো করে হেসে উঠল। আপনি অদ্ভুত তো মশাই, মজাও করতে পারেন বটে। আমাকে ভয় দেখাচ্ছেন? জানেন, এই বাড়িতে কেউ একজন আছে যে সব সময় ঘুরে বেড়ায়। সাবধানে থাকবেন, আগামীকাল আপনাকে এই বাড়ি ছেড়ে দিতে হবে। সেটা মনে করাতেই আমার এখানে আসা। আমি এখন চলি, কেমন? এই বলে হরিয়া চলে গেল। আমি হাঁটতে হাঁটতে শ্বেতপাথরে বাঁধানো পথ দিয়ে সোজা অন্দরমহলে চলে এলাম। বারবার মনে হতে লাগলো, আমার ঘরের দরজা গতকাল রাত্রে আমি ভিতর থেকে বন্ধ করে রেখেছিলাম। তাহলে কে আমাকে সাজিয়ে গেল ওই রূপে? মনে পড়ল, গতকাল রাতে তো সেই ছবিটার সামনে বসেছিলাম। হ্যাঁ, কিন্তু তার মুখটা তো বাম দিকে হয়ে গেছিল না? আমার এই কথাটা মনে পড়তেই আর দেরি না করে সোজা ফিরে এলাম ঘরে। ঘরে ঢুকতেই চোখে পড়ল সেই ছবিটার দিকে। গতকাল রাতে যেরকম দেখেছিলাম এখনো তো সেরকমই আছে। সারাদিনের চিন্তায় বিকেল নেমে গেল। কালো অন্ধকারে ডুবে যেতে লাগলো মায়াকঙ্ক রাজবাড়ি। জ্বলে উঠল রাতের বেলোয়ারির বাতিগুলো। চারিধার নিস্তব্ধ হয়ে এলো। আমি ছবিটার সামনে একলা বসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। দিনের বেলায় এই ছবিটা বড়ই মেরে থাকে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ছবির রং উজ্জ্বল হতে থাকে। এবার বেশ বুঝতে পারছি এটা কোনো মানুষের কাজ নয়, এটা অন্য কিছু। দেখতে দেখতে রাত 2টো বেজে গেল। আবার কেউ যেন ঘুঙুর পরে রোজকার মতন হেঁটে হেঁটে বারান্দা দিয়ে এগিয়ে যেতে লাগলো। তখনই লক্ষ্য করলাম নর্তকীর গায়ের গহনাগুলো যেন আরো উজ্জ্বল হতে শুরু করেছে। এবার আরও একটা জিনিস লক্ষ্য করলাম, নর্তকীর সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমছে। আর ঠিক তখনই পাশের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো। ভালো করে শব্দটা শোনবার জন্য আমি কান পাতলাম। অমনি শব্দটা থেমে গেল। আমি ঘরের মাঝে এক পা দুপা করে পিছোতে লাগলাম। একসময় সেই ছবিটার সামনে এসে দাঁড়ালাম। এবার নর্তকীর মুখটা দেখে আমার সারা শরীরের লোম খাড়া হয়ে গেল। আজ ডান দিকেও নয়, বাম দিকেও নয়, সোজাসুজি আমার দিকে চোখ করে তাকিয়ে আছে। আমি ভয়ে টেবিলে রাখা জল ভর্তি কাঁচের গ্লাসটা তুলে নিয়ে ছুঁড়ে দিলাম ক্যানভাস লক্ষ্য করে। কাঁচের গ্লাসের ভাঙা টুকরো ছিটকে গিয়ে পড়ল ক্যানভাসে। আর তখনই ক্যানভাস জুড়ে রক্ত গড়াতে লাগলো। সেই দেখে আমার সারা শরীর কেমন যেন হতে লাগলো। মেঝেতে পড়ে গেলাম। ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে এলো। চোখের সামনে ভেসে এলো একজন মহিলা, যার ছবি আমি এঁকেছি। সে আমার মাথাটা তার কোলের উপর রাখতেই চারিধার অন্ধকার হয়ে গেল। দরজা ধাক্কাবার শব্দে আমার ঘুম ভাঙল। দরজা খুলে দেখলাম হরিয়া রোজকার মতন চায়ের কাপ হাতে দাঁড়িয়ে। আমি বললাম, জানি জানি আজ আমাকে ছেড়ে দিতে হবে। আমার মুখের কথা শেষ না হতেই হরিয়া চিৎকার করে বলল, বিপিন বাবু, বিপিন বাবু, তাড়াতাড়ি আসুন এদিকে। এই বলে হরিয়া ছুটে চলে গেল। আমি চোখ টলতে টলতে কালকের মতন আজও ঘরের সেই আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট দেখলাম আয়নায় আমার প্রতিবিম্ব নেই। এখন সন্ধ্যে 6:30। পুলিশ আমার মৃতদেহটা নিয়ে চলে যাচ্ছে। আর হাত নেড়ে নেড়ে হরিয়া কিছু বলছে বিপিনবাবু আর পুলিশদের। ওই তো
বাড়িটার সিংহদ্বার বন্ধ হয়ে গেল। তালা পড়ে গেল লোহার কড়ায়। আমি একলা হয়ে রয়ে গেলাম এই মায়াকঙ্ক রাজবাড়িতে। যখন রাত নামলো রাজবাড়িতে, চারিধার অন্ধকারে ডুবে গেল। ঝোপে ঝাড়ে ঝিঝি পোকারা ডেকে উঠল। আমি তখন রোজকার মতন আজও হাঁটতে লাগলাম শ্বেত পাথরে বাঁধানো পথ ধরে। চোখে পড়ল দিঘির ধারে দুজন বসে আছে। আমি বললাম, কে ওখানে? কোনো উত্তর এলো না। দিঘির দিক লক্ষ্য করে হাঁটতে লাগলাম। খুব কাছাকাছি আসতেই ওই বসে থাকা দুজন মুখ ঘোরালো। আমি চমকে উঠে দেখলাম বিমল আর কমল। গত 6 মাস আগে এরা নিজেদের মধ্যে তর্কের বাঁধ ভেঙে এখানে এই রাজবাড়িতে আসে আর আমারই মতন আটকা পড়ে। শুনছিলেন আমার লেখা গল্প মায়াকঙ্ক রাজবাড়ি। গল্প পাঠে আমি, মায়াকঙ্কের চরিত্রের শিল্পী। রূপকথার সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।